আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা অধ্যায় 7 যেখানে হচ্ছে সরল সমীকরণ সম্পর্কিত চ্যাপ্টারটি। তো প্রথমে হচ্ছে চ্যাপ্টার শুরুর আগে আমরা হচ্ছে বেসিক ক্লাসটি দেখে নিব, কারণ বেসিক যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আপনারা যে অনুশীলনীর যে যতগুলো ম্যাথ আছে সবগুলো আপনারা সমাধান করতে পারবেন ইজিলি। এবং হচ্ছে পরীক্ষায় যদিও আসে তাহলে আপনাদের যদি বেসিক জানা থাকে তাহলে হচ্ছে আপনারা সহজেই সমাধান করে ফেলতে পারবেন প্রশ্নগুলোই। এবং হচ্ছে আপনাদের যে সৃজনশীলগুলো আসতে পারে, যে সৃজনশীলগুলো আসুক না কেন, আপনাদের বেসিক জানা থাকলে সবগুলো সৃজনশীল কিন্তু আপনারা আনসার করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাসের এই টপিকগুলো দেখে নিব, এবং যেহেতু এটা বেসিক ক্লাস তো আমরা এখানে লিখে দিলাম বেসিক পার্ট। তো ক্লাস শুরুর আগে আমরা প্রথমে টপিক সমূহ জেনে নিব যে কোন কোন টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। এবং এই অধ্যায় 7 অর্থাৎ এটা হচ্ছে অনুশীলনী 7.1। 7.1-এর আগে যে বেসিক ক্লাসটা, অর্থাৎ এই বেসিক ক্লাসগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে হচ্ছে অনুশীলনী 7.1-এর সবগুলো ম্যাথ আপনারা সমাধান করতে পারবেন। তো এই চ্যাপ্টারের হচ্ছে আমাদের যে টপিক আছে সেই টপিকগুলো হচ্ছে যে যোগ আর গুণের বিনিময় বিধি আছে, তারপর হচ্ছে গুণের বন্টন বিধি আছে। তারপর যখন আমরা সমীকরণ সমাধান করার প্রয়োজন হবে তখন সমীকরণের ক্ষেত্রে হচ্ছে আমাদের কয়েকটা বিধি জানা লাগবে। সেটা হচ্ছে পক্ষান্তর বিধি আছে, বর্জন বিধি আছে। বর্জন বিধির মধ্যে আবার দুইটা প্রকারভেদ আছে, যে যুগের বর্জন বিধি, গুণের বর্জন বিধি। তারপর আছে আর গুণন, তারপর হচ্ছে প্রতিসাম্য বিধি। এই কয়েকটা বিধি, অর্থাৎ এখানে হচ্ছে 4টা বিধি আর এখানে হচ্ছে এই 2টা বিধি, অর্থাৎ টোটাল 6টা বিধি যদি আমরা জানি তাহলে হচ্ছে আমরা অনুশীলনী 7.1-এর সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো এখন হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে যেহেতু 1 নম্বর টপিক হচ্ছে আমাদের কি যোগ আর গুণের বিনিময় বিধি। তো বিনিময় বিধিটা কি সেটা আমরা প্রথমে দেখে নিব। ধরে নিলাম আমরা দুইটা চলক আছে এ আর বি। এখন হচ্ছে যেহেতু আমাদের গুণের বিনিময় বিধি বলা হচ্ছে, তাহলে যদি আমরা a প্লাস বি লিখি ইকুয়ালস টু আমরা সেম জিনিসই লিখতে পারি b প্লাস এ। এখানে বি আছে শেষে, কিন্তু আমরা যখন বিনিময় বিধি করব অর্থাৎ একটা আরেকটাকে চেঞ্জ করে দিব, অর্থাৎ দ্বিতীয়টা আনবো প্রথম জায়গায় আর প্রথমটা নিব দ্বিতীয়টা জায়গায়, ঠিক যেমন এইটা দেখতে পাচ্ছি। তো এই যে যোগফল হবে এই যোগফল সমান, এই জন্য এই দুইটাকে বলা হয় একটা আরেকটার হচ্ছে বিনিময় বিধি, অর্থাৎ যুগের বিনিময় বিধি। একটাকে আরেকটা, দুইটা চলক একটা আরেকটা জায়গায় আমরা চেঞ্জ করে দিব। সেই চেঞ্জ করার ফলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টার রেজাল্টের সমান। এটা হচ্ছে আমাদের বিনিময় বিধি। আর যেহেতু এটা যুগ চিহ্ন আছে সেজন্য এটা হচ্ছে যুগের বিনিময় বিধি। এখন যখন আমরা গুণের ক্ষেত্রে যাব তো a ইন্টু বি যেহেতু আমরা লিখতে পারি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি দ্বিতীয়টা চলক হচ্ছে প্রথমটায় নিয়ে আসবো বি আর প্রথমটা নিয়ে যাব দ্বিতীয়টায়, সেক্ষেত্রে হচ্ছে বি এ। অর্থাৎ এ আর বি এর যে গুণফল বি আর এ এর গুণফল সেম, কিন্তু আমরা জায়গা চেঞ্জ করার কারণে এটা হচ্ছে আমাদের বিনিময় বিধি। তাহলে আশা করি আপনারা যুগ আর গুণের বিনিময় বিধিটা বুঝতে পারছেন। আচ্ছা, গুণের বন্টন বিধি আমরা ঠিক সেম ভাবে আমরা জেনে নিব যে বন্টন বিধি কি সেটা হচ্ছে আমরা এর আগের চ্যাপ্টারগুলিতে দেখে আসছি। তো আমরা হচ্ছে যুগের আর গুণের বিনিময় বিধি শেষ, সেজন্য এই অংশটুকু আমরা মুছে দিব এবং গুণের বন্টন বিধিটা আমরা শুরু করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা গুণের বন্টন বিধিটা জেনে নিব। বন্টন বিধি বলতে ভাগ ভাগ করে আমরা হচ্ছে গুণ করব, এটা হচ্ছে আমাদের বন্টন বিধি। মানে হচ্ছে যেমন দেখেন এর সাথে বি প্লাস সি এর গুণ আছে, কিন্তু এর মধ্যে বোঝা যাচ্ছে যে কি এর সাথে বি এর গুণ আছে, এর সাথে সি এর গুণ আছে। এই অংশটুকু যদি আমরা ভেঙে ভেঙে অর্থাৎ ভাগ করে করে যদি আমরা গুণ করি সেটাই হচ্ছে আমাদের বন্টন বিধি। তাহলে আমরা এই ইকুয়ালস টু লিখতে পারি এর সাথে বি গুণ আছে এ বি, প্লাস প্লাসের জায়গায় আছে আমরা প্লাস লিখব, এর সাথে সি গুণ আছে সেজন্য আমরা লিখব এসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এ ইন্টু বি প্লাস সি ছিল, তো এই বি প্লাস সি কে যদি আমরা এর সাথে আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে গুণ করি সেক্ষেত্রে আমাদের গুণের বন্টন বিধিটা চলে আসে। যেমন এ আর বি গুণ করলে এ বি প্লাস এসি। ঠিক সেমভাবে যদি আমরা এই জিনিসটা দেখি বি প্লাস সি ইন্টু এ, বি প্লাস সি ইন্টু এ যদি আমরা দেখি ঠিক সেমভাবে আমরা বলতে পারি কি বির সাথে এর গুণ আছে, তার মানে বি এ প্লাস প্লাসের জায়গায় রেখে দেবো সির সাথে এর গুণ আছে সি এ। অর্থাৎ বি প্লাস সি কে ভেঙে আমরা হচ্ছে এর সাথে গুণ করছি, অর্থাৎ ভেঙে ভেঙে গুণ করছি, সেই কারণে এই নিয়মটির নাম হচ্ছে বন্টন বিধি। তাহলে আশা করি আপনারা গুণের বন্টন বিধি কি সেটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা গুণের বন্টন বিধি শেষ, গুণের বন্টন বিধি শেষ, যুগের আর গুণের হচ্ছে বিনিময় বিধি শেষ। এখন হচ্ছে আমরা যে টপিকটা হলো সমীকরণের বিধিসমূহ। তো সমীকরণের বিধি জানার আগে আমাদের জানতে হবে সমীকরণটা কি। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে যে সরল সমীকরণ এবং হচ্ছে একঘাত বিশিষ্ট এক চলক বিশিষ্ট সমীকরণ, সেজন্য আমরা প্রথমেই জেনে নিব চলক কি, সমীকরণ কি। আচ্ছা, সমীকরণ কি সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। আমরা যে সমীকরণ চিহ্ন আছে প্রক্রিয়া চিহ্ন, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আছে, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্মিলিত, যেমন x প্লাস যদি আমরা 7 লিখি
এখানে দেখেন প্রক্রিয়া চিহ্ন আছে, প্লাস আছে, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন আর সমান চিহ্ন। যেমন এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু, যদি আমরা এমন একটা জিনিস লিখতে পারি যেমন এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু আমরা লিখলাম 5, তার মানে দেখেন এখানে প্রক্রিয়া চিহ্ন এবং প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন বিশিষ্ট যে গাণিতিক বাক্য বা বলতে পারি এটাকে, তো এই গাণিতিক বাক্যটাকে বলা হয় সমীকরণ। এখন আমাদের সমীকরণ জানতে পারলাম, কিন্তু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি সরল সমীকরণ লিখে আছে, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি যে সরল সমীকরণ লিখে আছে। তাহলে এই সরল সমীকরণটা কি, যে সরল সমীকরণে হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ। যেমন এই চলকের উপর আমরা যদি x এর মান হচ্ছে 1 ধরি, তাহলে এটা হচ্ছে একঘাত। আর আমরা যে প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো থাকবে সবগুলো হচ্ছে x এর উপর পাওয়ার 1, তার মানে একঘাত বিশিষ্ট যে সমীকরণ সেটা হচ্ছে আমার সরল সমীকরণ। যদি আমাদের এই সমীকরণটা যদি x² + 7 থাকতো, 7 = 5 লিখতাম, তাহলে দেখেন এই জায়গায় কি আছে, আমাদের ঘাত হচ্ছে কি দ্বিঘাত, এটা হচ্ছে দ্বিঘাত আছে অর্থাৎ ঘাত 2, তার মানে হচ্ছে এই অংশটুকু আমাদের সরল সমীকরণ না। কারণ কি সরল সমীকরণ হওয়ার জন্য আমাদের চলকের ঘাত কত থাকতে হবে, এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ, অর্থাৎ এইটার ঘাত কত, ঘাত বা পাওয়ার হচ্ছে কত 1, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট যে সমীকরণটা তৈরি হবে সেই সমীকরণটাকে বলা হয় বা কি সরল সমীকরণ। তাহলে আশা করি আপনারা সরল সমীকরণ কি বুঝতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা সরল সমীকরণ বুঝতে পারলাম, কিন্তু সরল সমীকরণে বলছিলাম যে চলক একঘাত বিশিষ্ট। তাহলে চলক কি, চলক যেটা হচ্ছে আমাদের এই অংশের ক্ষেত্রে অজানা মান কোন জায়গায় আছে, অজানা মান হচ্ছে x, এই অজানা মানটি হচ্ছে আমাদের চলক, অর্থাৎ যে সমীকরণের মধ্যে যে অংশের মানটা অজানা থাকবে যেমন x y z a b c d ইত্যাদি থাকবে সেটাই হচ্ছে আমাদের চলক। তাহলে আমরা বুঝতে পারলাম চলক কি, এরপরে হচ্ছে একঘাত বিশিষ্ট কি, সমীকরণ কি, সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখেন এই যে সরল সমীকরণ বলছি, সরল সমীকরণ কিন্তু এক বা একাধিক বিশিষ্ট চলক হতে পারে। যেমন এখানে কয়টা চলক আছে, একটা চলক, মানে আমাদের অজানা রাশির মান কত x আছে। এখন যদি আমরা লিখতাম 2x + 7 = x - 5, তাহলে দেখেন চলক কয়টা আছে, 2x আছে, x, এখানে হচ্ছে দুইটা চলক থাকতে পারে। যেমন x আর x কিন্তু একই চলক, আমরা যদি পক্ষান্তর করি কিংবা হচ্ছে যোগ বিয়োগ বর্জন বিধি আর গুণন যুগের বর্জন বিধি এরকম ইত্যাদি ইত্যাদি করি, তখন কিন্তু x চলক কিন্তু দুইটাই কিন্তু সেম চলে আসতেছে। অর্থাৎ এই xটা যদি এইদিকে নিয়ে আসি 2x - x = x এইরকম হয়, তো আমরা হচ্ছে পরবর্তীতে দেখব যে কিভাবে এই x মাইনাস আসবে কিংবা ডান দিকে যাবে বাম দিকে যাবে সেটা আমরা পরে দেখব। তো প্রথমেই বলি যে এখানে 2x এখানে x, দুইটা চলক কিন্তু সেম, x আর x চলক সেম, কিন্তু এক বা একাধিক চলক থাকতে পারে। যেমন x + 7 = y + 5, তাহলে দেখেন এখানে একটা হচ্ছে একটা অজানা চলক, এটা হচ্ছে দ্বিতীয় অজানা চলক, তো এটা প্রথম অজানা চলক ধরলাম, এটা দ্বিতীয়। তাহলে দেখেন এখানে দুইটা কিন্তু চলক আছে, x আর y দুইটা কিন্তু অজানা জিনিস, আর অজানা থাকলে হচ্ছে আমরা বলতে পারি কি এগুলা চলক। তার মানে সরল সমীকরণে আমরা বলতে পারি যে চলক এক বা একাধিকও থাকতে পারে, তাও কিন্তু সরল সমীকরণ হবে শুধুমাত্র ঘাত যদি 1 থাকে, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট হতে হবে। y এর উপর হচ্ছে ঘাত নাই, তার মানে y এর উপর পাওয়ার আছে 1, x এর উপর ঘাত নাই, তার মানে হচ্ছে পাওয়ার 1। যতক্ষণ পর্যন্ত ঘাত এক ঘাত বিশিষ্ট থাকবে তখনই আমরা বলতে পারি এটা সরল সমীকরণ, হোক তার চলক এক বা একাধিক। তাহলে আশা করি আপনারা সমীকরণ কি বুঝতে পারছেন, চলক কি বুঝতে পারছেন। এখন হচ্ছে যে আরেকটা আছে, যে এখানে কয়েকটা প্রশ্ন আছে যে অজ্ঞাত রাশি বা চলক কোনটি, আমরা অজ্ঞাত রাশি বা চলক পেয়ে গেলাম। তারপর হচ্ছে সমীকরণ প্রক্রিয়া চিহ্ন কোনটি, প্লাস মাইনাস যাই থাকুক এটা প্রক্রিয়া চিহ্ন। সমীকরণের সরল সমীকরণটি সরল কিনা, এই যে সমীকরণটা এটা আমাদের সরল কিনা, যেহেতু একঘাত বিশিষ্ট আছে তার মানে সমীকরণ ঠিক আছে। সমীকরণের মূল কত, তাহলে মূল কি, যেমন x + 5 আছে, এই x + 5 কে আমরা যদি সমীকরণ মূল বের করি, তার মানে এই যে সমাধানটা বের হবে এই সমাধানটাই হচ্ছে সমীকরণ মূল। তাহলে দেখেন x + 7 = 5, তাহলে আমরা লিখতে পারি x = 5 + 7 আছে, বাম দিকে গেলে হচ্ছে ডান দিকে গেলে হচ্ছে -7 আসবে, তার মানে লিখতে পারি -2। এই যে -2 এটা হচ্ছে আমাদের সমীকরণের মূল। তাহলে আশা করি আপনারা সমীকরণ মূলটাও বুঝতে পারলাম। সমীকরণ আমি লিখে দিতেছি, সমীকরণ মূল। তাহলে আশা করি আপনারা এই সমীকরণের মূল চলক যাই হোক না কেন সবগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যদি আপনারা এই অংশটুকু বুঝতে পারেন যে সমীকরণের মূল আমরা পড়ছি, তারপর হচ্ছে সমীকরণের চলক, অজ্ঞাত রাশি ইত্যাদি পড়ছি, যদি আপনারা বুঝতে পারেন তাহলে হচ্ছে আমরা বিধিসমূহ দেখতে পারি। কারণ এই অংশটুকু যদি না বুঝেন তাহলে আমরা যখন পক্ষান্তরে বলবো ডান দিকে চলকটা বাম দিকে নিয়ে আসবো, তখন আপনারা কিভাবে আনসার করবেন সেটা হচ্ছে বুঝতে পারবেন না। তাই হচ্ছে আমি একটু চলক সম্বন্ধে মূল সম্পর্কে আমরা ধারণা দিলাম।
এখন হচ্ছে পক্ষান্তর বিধির ক্ষেত্রে আমরা কি দেখব, যে আমরা একটা উদাহরণ লিখি। এখন হচ্ছে আমাদের পক্ষান্তর বিধি, যেমন একটা উদাহরণ বই আছে x - 5 = 3। এখন পক্ষান্তর বলতে কি বুঝি, যে আমার যে বাম দিকেটা ডান দিকে নিব, ডান দিকেটা বাম দিকে, এইরকম হচ্ছে আমাদের এটা পক্ষান্তর, অর্থাৎ বাম যে এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাওয়া। যেমন হচ্ছে এখানে এখানে হচ্ছে তিনটা জিনিস আছে x 5 3, এর মধ্যে আমার অজানা রাশি কত আছে x। তো যেটা হচ্ছে অজানা থাকবে সেটা আমরা অবশ্যই বাম দিকে রাখবো, যেমন আমরা x টাকে বাম দিকে রাখলাম। এখন হচ্ছে আমাদের এই x এর মূল বের করতে হবে বা সমাধান বের করতে হবে, যে x এর মান কত। তখন যে জানা রাশিগুলো আছে সেগুলো কি করব, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। এই যে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসলাম, সেটাই হচ্ছে আমাদের পক্ষান্তর করা। আর এই যে নিয়ম যেটা আছে, যে ডান পক্ষ থেকে বাম পক্ষের যে নির্দিষ্ট নিয়ম আছে কিভাবে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিব, সেই নিয়মটাকেই বলা হয় পক্ষান্তর বিধি। যেমন এই অংশটুকুকে আমরা বইয়ে দেখতে পাচ্ছি দুইভাবে করা আছে। তো প্রথম ভাবে দেওয়া আছে কি x - 5 ছিল 3। এখন এই যে x - 5 উভয় পক্ষে যদি আমরা +5 দেই, তাহলে দেখেন বাম পক্ষে আমার আর কোনো জানা চলক বাকি থাকবে, জানা রাশি বাকি থাকবে না। যেমন +5 যদি যোগ করি, তাহলে এই দিকেও +5 যোগ করতে হবে। তাহলে দেখেন এই 5 যদি আমরা -5 +5 যোগ করলে 0, তার মানে আমরা বলতে পারি x = 8। তো দেখেন এই জায়গায় যে আমরা 5 যোগ করছি, এই 5টাকে যদি আমরা পক্ষান্তর বিধি হিসেবে দেখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যেমন x - 5 = 3 আছে। এখন দেখেন আমরা বাম পক্ষে কি করব, অজানা চলক রাখবো। যেমন x হচ্ছে আমাদের অজানা চলক বা চলক, আমাদের যেটা আছে অজানা রাশি, যেটা চলক বলা হয়। আর বাম পক্ষে দেখেন আমার এটা আছে জানা রাশি, তো -5। তো -5 আমরা কি লিখবো, 3 এর জায়গায় রাখবো। এইদিকে বাম পক্ষে যদি মাইনাস হয়, ডান দিকে প্লাস নিব। তাহলে দেন বাম দিকে -5 আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে, +5। এটাই হচ্ছে আমাদের পক্ষান্তর বিধি। এখন যদি ধরেন আপনাদের x + 5 = 3 থাকতো, তাহলে দেখেন বাম পক্ষে প্লাস আছে, বাম পক্ষে প্লাস আছে, ডান দিকে গেলে কি হবে, মাইনাস হবে। তারপর আমরা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করার পর যে আনসারটি পাবো সেটাই হচ্ছে আমাদের সমীকরণ মূল। এখন ধরেন আমাদের যেমন হচ্ছে 5 + 3 = আচ্ছা -x ধরে নিলাম, -x। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি। তো আমাদের কি আছে, যে আমরা বলছি বাম পক্ষ থেকে ডান পক্ষ গেলে হচ্ছে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখেন এই দিকে ডান পক্ষে আমার কি আছে, -x। আমরা কি বলছি, বাম পক্ষে নিয়ে আসবো অজানা রাশিটা বা চলকটা। তাহলে -x ডান দিকে আছে, তাহলে বাম দিকে আসলে কি হবে, +x = 5 কি আছে, প্লাস আছে, বাম দিকে ডান দিকে গেলে হচ্ছে মাইনাস। 3 প্লাস আছে, বাম দিকে ডান দিকে গেলে হচ্ছে মাইনাস। আচ্ছা, তাহলে দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের পক্ষান্তর বিধি। এখন ধরে নেন যে এই জায়গায় আপনার কত আছে, -2x, এটা হচ্ছে -2x, আচ্ছা +3x, আর এটা হচ্ছে ধরে নিলাম 5x। দেখেন এই একটা মান আছে, প্লাস হচ্ছে 5। এই ক্ষেত্রে আমরা পক্ষান্তর বিধিটা কিভাবে ইউজ করব সেটা আমরা এখন দেখে নিব। এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে সব ধরনের পক্ষান্তর বিধির মাধ্যমে আপনারা সলভ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমার কি করছি, যে সব অজানা চলক বাম দিকে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা যদি বাম দিকে নিয়ে আসি, আর অবশ্যই বা দিতে হবে, বা এরকম বা লিখতে পারেন, অথবা এই চিহ্নটা আপনাদের লিখতে পারেন। তো এদিকে দেখেন আমার মাইনাস আছে, তাহলে এদিকে আসলে কি হবে, +x। এদিকে আগে প্রথমে হচ্ছে এদিকে যে x গুলো আছে সেগুলো লিখে দিই, 5x। আচ্ছা, তারপরে এইটা মাইনাস আছে, আমাদের এইদিকে আসলে কি হবে, প্লাস হবে, +x। এইদিকে +3x আছে, অর্থাৎ ডানে +3x থাকলে বামে যখন নিয়ে আসবো, যখন আমি সাইড চেঞ্জ করব তখন চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখুন এই জায়গায় আমার প্লাস আছে, তাহলে বাম পক্ষে নিয়ে আসলে হচ্ছে -3x = দেন এই জায়গায় সবগুলো আমাদের মান লিখে আসে, শুধুমাত্র 5 আছে বাকি। তো এটা হচ্ছে +5x, এই ডান দিকে নিয়ে গেলে হচ্ছে, যেহেতু আমরা পক্ষ চেঞ্জ করতেছি, তাহলে -5 হবে। এখন কি করব, এটা আমরা যদি যোগ করে দিই, তাহলে দেখেন এটা হচ্ছে 6x - 3x = আমরা লিখতে পারি কি, +3x, অর্থাৎ 6x থেকে 3x গেলে 3x থাকে, = -5। তারপরে হচ্ছে আমরা x এর মান করব। তো এটা গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে। যেমন হচ্ছে আবার আমরা দেখতে পারি পক্ষান্তর বিধির ক্ষেত্রে, যে এটা হচ্ছে গুণ আছে, তাহলে আমরা কি বলছি, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে হচ্ছে যোগ, আর গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে দেখেন 3 × x, এটা হচ্ছে গুণ আছে, তাহলে ডান দিকে গেলে আমার কি হবে, ভাগ হবে, x = -5, আর এই 3 গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ।
এখন ধরেন এটা যদি আমার এরকম হইতো যে x/3 = -5, তখন আমরা কি করতাম, দেখেন বাম দিকে আমার ভাগ আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে, গুণ হবে। তাহলে x = -5 × 3। তাহলে দেখেন আমরা পক্ষান্তরের ক্ষেত্রে ভাগ ছিল, গুণ করছি। আবার ধরে নেন এই দিকে যদি আমাদের কি থাকতো যে 1/3 = -5/x, তাহলে আমরা কি করতাম দেখেন, আচ্ছা এটা বাদ দিই। এখন দেখেন 1/3, দেখেন আমরা কি করব, যে পক্ষান্তর করব। তাহলে এইদিকে ভাগ আছে, আমরা কি করতে পারি, গুণ করতে পারি। x এর সাথে 1 গুণ করলাম x -5 এর সাথে 3 ভাগ আছে, এদিকে গেলে কি হবে, ইনটু গুণ। এটাকে আড়াআড়ি গুণের মধ্যেও পড়ে। তাহলে হচ্ছে আমরা পক্ষান্তর বিধি দুইভাবে আমরা দেখতে পাই, যে আড়াআড়ি গুণের ক্ষেত্রে হচ্ছে সেম জিনিসই হয়। তো আর গুণন আমরা একটু পরে পড়বো, যেহেতু পক্ষান্তর বিধি পড়তেছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে যোগ থাকলে বিয়োগ, অর্থাৎ পক্ষ চেঞ্জ করলে যদি আমার বাম পক্ষে যোগ থাকে তাহলে বাম পক্ষে গেলে হচ্ছে বিয়োগ, আবার ডান পক্ষে যদি যোগ থাকে বাম পক্ষে আসলে বিয়োগ, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হবে। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। পক্ষ চেঞ্জ করার সাথে সাথে গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে কি লিখতে হবে, গুণ লিখতে হবে। তাহলে আশা করি আপনারা পক্ষান্তর বিধি সম্পর্কে আইডিয়া হয়ে গেছে এবং বুঝতে পারছেন। তো এখন আমরা জানবো কি বর্জন বিধি সম্বন্ধে। তো বর্জন বিধি জানার জন্য আমরা উদাহরণ দিয়ে আমরা সবসময় আমরা প্র্যাকটিস করব, তাহলে হচ্ছে সহজেই বুঝতে পারবেন। তো বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, 2x + 3 = a + 3। এই অংশটুকু আমরা দুই ভাগে করতে পারি। তো আমরা দুই ভাগে না করে, যেহেতু আমরা বর্জন বিধি পড়তেছি, সেই অনুসারে আমরা যুগের বর্জন বিধি, এটা হচ্ছে যুগের বর্জন বিধি, এক নাম্বারটা এই যুগের বর্জন বিধি আমরা পড়তেছি, কারণ দুইটা ক্ষেত্রেই যোগ চিহ্ন আছে। তো এই যোগ চিহ্নের ক্ষেত্রে আমরা হচ্ছে যুগের বর্জন বিধি পড়বো। তো দেখেন এই জায়গার ক্ষেত্রে আমার যে 2x আছে, এই 2x হচ্ছে আমাদের, x হচ্ছে আমাদের চলক, আর 2 হচ্ছে এর সাথে গুণ আছে, আমাদের প্রয়োজন নাই। এও আমাদের যেহেতু একটা চলক। এখন দেখেন চলক ছাড়া যে জানা রাশিগুলো আছে, যেমন 3 আর 3, উভয় ক্ষেত্রে কিন্তু +3 দেয়া আছে। তাহলে যখন আমরা বর্জন বিধি পড়বো, তখন আমাদের কি করতে হবে, যে অংশটুকু সমান সমান আছে সেই অংশটুকু উভয় পক্ষ থেকে বিয়োগ করে দিব। যেমন হচ্ছে 2x + 3, এই জায়গায় +3 সমান আছে, এই জায়গায় +3 সমান আছে, উভয় পক্ষ থেকে কি করব, 3 যেহেতু বাদ দিতে হবে, সেক্ষেত্রে উভয় পক্ষে আমরা কি করব, -3 লিখে দিব, a + 3 -3, উভয় পক্ষে -3 যোগ করে। এখন দেখেন এই +3 -3 বাদ যায়, এই +3 -3 বাদ যায়, ইকুয়ালস আমরা লিখতে পারি কি 2x = a। তাহলে দেখেন এই যে জায়গা ক্ষেত্রে আমরা যুগের ক্ষেত্রে যে অংশটুকু বাদ দিছি, এই বাদ দেওয়ার কারণে বা সমান সমান অংশ বাদ দেওয়ার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে যুগের বর্জন বিধি। এই অংশটুকু আপনারা যখন পরীক্ষার সময় লিখতে হবে বা পরীক্ষার সময় আনসার করবেন, সেক্ষেত্রে কি করবেন, যে সরাসরি আপনারা লিখতে পারেন, যেমন 2x + 3 a + 3, অর্থাৎ উভয় ক্ষেত্রে দুইটা সমান জিনিস আছে, যে +3 + 3। তাহলে আমরা কি করতে পারি, যুগের বর্জন বিধি হিসেবে 2x = a লিখতে পারি, অর্থাৎ 3 উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিব। কারণ এইদিকে হচ্ছে -3 যোগ করি, এইদিকে -3 যোগ করি, তার মানে 3 দুইটাই হচ্ছে চলে যাবে। তার মানে আমরা লিখতে পারি কি 2x = a। এই যে অংশটুকু, অর্থাৎ সমান সমান অংশটুকু যে বাদ দিয়ে দিছি, এই বাদ দেওয়ার কারণে এর নাম হচ্ছে যুগের বর্জন বিধি। অর্থাৎ যুগের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা জিনিস বাদ দিয়ে দিতেছি, এই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের যুগের বর্জন বিধি। আশা করি আপনারা যুগের বর্জন বিধিটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব গুণের বর্জন বিধি। তো যুগের মতো হচ্ছে গুণের বর্জন বিধিও সেম। আমরা যুগের ক্ষেত্রে বলছিলাম কি সমান সমান অংশ বাদ দেওয়া, ঠিক সেম ভাবে হচ্ছে গুণের ক্ষেত্রে সমান সমান যে সংখ্যাটা আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। যেমন দেখেন এই জায়গায় কি আছে, 2x + 1 এর সাথে 4 গুণ আছে, আবার x - 2 এর সাথেও কি আছে, 4 গুণ আছে, অর্থাৎ দুই ক্ষেত্রেই হচ্ছে 4 গুণ আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি বাদ দিতে পারি, 4টাকে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে আমরা প্রথমে একটু ডিটেইলসে জানবো, তারপর হচ্ছে বর্জন বিধি সম্বন্ধে জেনে নিব। 2x + 1 আমরা কি করলাম, উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে দিই। তাহলে দেখি কি হয়, যে 4 × x - 2, উভয় পক্ষে আমরা কি করলাম, 4 দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখেন এই 4 দ্বারা ভাগ করার কারণে এই 4 বাদ যায়, এই 4 বাদ যায়। তাহলে আমরা লিখতে পারি কি 2x + 1 = x - 2। তাহলে দেখেন এই সমীকরণের ক্ষেত্রে দেখেন প্রথমে এটার সাথে 4 ছিল, এটার সাথেও 4 ছিল, কিন্তু আমরা শেষে দেখতে পেলাম কি যে উভয় 4টা আমরা কি হয়েছে, বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা একটা ক্ষেত্রে ভাগ করে দিয়েছি। তার মানে দেখেন এই 4টা কিন্তু চলে গেছে, আর এই যে বর্জন করে দিলাম 4টাকে, সেই কারণে যেহেতু আমাদের গুণ ছিল এবং গুণের ক্ষেত্রে আমরা যেহেতু বর্জন করে দিয়েছি, সেই ক্ষেত্রে এই নাম হচ্ছে কি
গুণের বর্জন বিধি। তো আপনারা যখন পরীক্ষা আসবে সেক্ষেত্রে আপনারা কিভাবে সলভ করবেন সেটা হচ্ছে আমি দেখাবো। যে যেহেতু আপনারা এই লাইনটা লিখতে গেলে আপনাদের অনেক সময় টাইম লাগতে পারে কিংবা হচ্ছে একটু সময় অপচয় হবে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে উভয় পক্ষে যে সমান সমান অংশ আছে, যেমন হচ্ছে 4 আর 4, এই 4 4 সমান আছে, ভাগ করে দিবেন, যে মনে মনে ভাগ করে দিবেন, অথবা এই 4টা গুণ আছে এইদিকে নিয়ে আসলে কি হবে, ভাগ হবে, এই 4টা গুণ আছে এইদিকে বাম পক্ষে নিয়ে আসলে ভাগ হবে, তাহলে 4 4 বাদ দিলাম, তারপরে 2x + 1, এইভাবে আপনারা সলভ করতে পারেন। অথবা হচ্ছে আমরা সমান সমান অংশ উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা কি বাদ দিয়ে দিলে পাবো কি 2x + 1 = x - 2। তাহলে আশা করি আপনারা গুণের বর্জন বিধি কি বুঝতে পারছেন। অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা যে সমান সমান অংশ, অর্থাৎ যে অংশটুকু বাদ যাবে বা ভাগ করা যাবে সেই অংশটুকু আমরা হচ্ছে বাদ দিয়ে দিব, এবং গুণের ক্ষেত্রে যেহেতু বাদ দিব সেক্ষেত্রে এর নাম হচ্ছে গুণের বর্জন বিধি। তাহলে আশা করি আপনারা বর্জন বিধি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা দেখব যে আর গুণন বিধি। তাহলে এখন আমরা হচ্ছে জানবো এই আর গুণন পদ্ধতি। আমরা দেখে নিই, এইটা একটা সমীকরণ, এখানে হচ্ছে প্রক্রিয়া চিহ্ন আছে, ভাগ আছে, তারপর সমান আছে, এই প্রক্রিয়া চিহ্ন আছে, এর মধ্যে সমানও আছে, তার মানে এটা একটা আমাদের সমীকরণ। এখন এই সমীকরণের ক্ষেত্রে যখন আর গুণন পদ্ধতি আমরা ইউজ করব, কিংবা এরকম ভাগ আকারে থাকবে দুইটা ক্ষেত্রেই, তখন আমরা আর গুণন পদ্ধতিটা ইউজ করি। তো আর গুণন পদ্ধতি ইউজ করার জন্য আপনাদের কি করতে হবে, যে কোনাকুনি গুণ করতে হবে। যেমন x আর 3 আছে, তো আমরা এটা কি করব, এই কোনাকুনি আমরা গুণ করব, আর এটা হচ্ছে এই কোনাকুনি আমরা গুণ করব। তাহলে দেখেন এই যে কোনাকুনি গুণ করলে আমাদের যে মানটা আসে সেইটাই হচ্ছে আমাদের আর গুণন পদ্ধতি। তাহলে দেখেন আমরা কোনাকুনি গুণ করলে প্রথমে হচ্ছে 3 এর সাথে আমাদের কি গুণ করতে হবে, 3 × x, অর্থাৎ 3x ইকুয়ালস টু জায়গায় থাকবে। তারপর হচ্ছে এই কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 5 এর সাথে 2 গুণ হবে, তাহলে 5 × 2। তাহলে দেখেন আমরা আড়াআড়ি গুণ করার কারণে যে রেজাল্টটা আসছে বা যে পদ্ধতির মাধ্যমে আমরা এই রেজাল্টটা পেয়ে গেছি, এই পদ্ধতির নাম হচ্ছে আর গুণন পদ্ধতি। কারণ কি, আমরা আড়াআড়ি ভাবে গুণ করার কারণে এই সমীকরণটা পেয়েছি। তার মানে এই সমীকরণটা পাওয়ার জন্য আমরা যে পদ্ধতি ইউজ করছি, অর্থাৎ আড়াআড়ি ভাবে গুণ করার পদ্ধতিটাই হচ্ছে আমাদের আর গুণন পদ্ধতি। এখন আপনি যে কোনো ধরনের হতে পারে, যেমন হচ্ছে এখানে যদি x/5 থাকে, x/5, এখানে হচ্ছে x/5/3, তার মানে 5/2 লিখি, 5/2। সেক্ষেত্রে আমরা আড়াআড়ি গুণ করলে কি হবে, 2 এর সাথে x আড়াআড়ি ভাবে গুণ হবে, 2x সমান সমানের জায়গায় থাকবে, 5 এর সাথে 5 গুণ হবে, তাহলে 5 × 5 = 25। তো আপনারা এরকম দিতে পারেন, যেহেতু আমরা x দিছি সেজন্য ডট দিয়ে আমরা ইনটু বুঝাবো। তাহলে দেখেন 2x আমরা লিখতে পারি কি 2x = 25। এই যে পদ্ধতি হচ্ছে, এই পদ্ধতির নাম হচ্ছে আমাদের আর গুণন পদ্ধতি। তো আর গুণন পদ্ধতি একদম শুধু আড়াআড়ি গুণ করে দিব, আর যা বাকি আছে সবগুলো সমান চিহ্ন সমান জায়গায় থাকবে, তার মানে এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তো আর গুণন পদ্ধতি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব, কারণ আর গুণন পদ্ধতি প্লাস হচ্ছে এই যে পক্ষান্তর বিধি, এই দুইটা বিধি যদি আমরা ইউজ করি তাহলে যে কোনো ধরনের সমীকরণ খুব সহজেই আমরা হচ্ছে সমাধান করতে পারবো। এর মধ্যে হচ্ছে কিন্তু আবার আছে যে বর্জন বিধি আছে, কিংবা হচ্ছে এইগুলো কাজে লাগতে পারে, ডান পক্ষ বাম পক্ষ নিব, এরকম কাজে লাগতে পারে, সেক্ষেত্রে হচ্ছে সহজেই সলভ করতে পারবো। লাস্টের ক্ষেত্রে এরকম আর গুণন, অর্থাৎ এই 4টা বিধির মাধ্যমে হচ্ছে আমরা সমাধান করতে পারবো। তাহলে আশা করি আপনারা এই আর গুণন বিধিটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা লাস্টের একটা বিধি আছে যে প্রতিসাম্য বিধি। এই প্রতিসাম্য বিধির মাধ্যমে হচ্ছে আমাদের এই বেসিক ক্লাসটি শেষ হয়ে যাবে। আর এখানে কিছু উদাহরণ আছে, যে আমরা প্রত্যেকটা বিধির পর হচ্ছে আমরা উদাহরণ দেখানো হয়েছে, যে এই উদাহরণের মাধ্যমে যে আমরা বিধিটা দেখছি। তো এরপরেও কিন্তু আবার উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে দেখেন যে উদাহরণ 3 দেওয়া আছে, উদাহরণ 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে। এই উদাহরণগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে এই বিধিগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর বিধিগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা অনুশীলনী যে সমাধান ম্যাথগুলো আছে, যে 20টা প্রশ্ন আছে, এই 20টা প্রশ্ন সহজেই সলভ করতে পারবেন। তাহলে লাস্ট টপিকটাই আমরা দেখে নিব প্রতিসাম্য বিধিটা কি। প্রতিসাম্য বিধির একটা উদাহরণ আমরা প্রথমে লিখে নিলাম, যে 2x + 1 = 5x - 8। এখন হচ্ছে প্রতিসাম্য কি সেটা আমরা দেখে নিব, বা বুঝতে হবে প্রতিসাম্যটা কি। যে কোনো সমীকরণের বাম পক্ষকে সম্পূর্ণভাবে ডান পক্ষে এবং ডান পক্ষকে সম্পূর্ণকে টোটালি বাম পক্ষে নিয়ে আসাকে এবং চিহ্নের কোনো পরিবর্তন করা যাবে না, সেই যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটাকে প্রতিসাম্য বিধি বলে। তো এখন আমরা জেনে নিব কি বলছি, যে বাম পক্ষকে ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষ, সেটা হচ্ছে বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে। তাই হচ্ছে আমরা এই অংশটুকু আবার লিখতে পারি, যেমন হচ্ছে আমাদের এটা কি বাম পক্ষে আছে, এটা হচ্ছে আমরা লেফটে লিখলাম, আর এটা হচ্ছে কি রাইটে লিখলাম। এখন রাইট পক্ষের অর্থাৎ বাম পক্ষের হচ্ছে ডান পক্ষের সম্পূর্ণটাকে আমরা কি করব, বাম পক্ষে নিয়ে আসবো। যেমন আমরা এখন লেফট হ্যান্ড সাইডে, যে এই লেফটের মানে বাম পক্ষে যা আছে
এইটাকে আমরা চেঞ্জ করব 5x - 8, অর্থাৎ ডান পক্ষের সম্পূর্ণ অংশকে আমরা বাম পক্ষে নিয়ে আসছি, কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন করি নাই। দেখেন 5x প্লাসে ছিল, আমরা প্লাসে, -8 ছিল -8। এই যে ডান পক্ষের সম্পূর্ণ অংশকে বাম পক্ষে নিয়ে আসছি ইকুয়ালস টু, যদি আমরা এই বাম পক্ষের সম্পূর্ণটাকে ডান পক্ষে নিয়ে যাই, যেমন 2x + 1, এটার কিন্তু দেখেন কোনো চিহ্নের পরিবর্তন হয়নি। 2x হচ্ছে প্লাসের, 2x প্লাসের, +1 +1, তাহলে দেখেন চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। তার মানে এই যে সমীকরণ আর এই সমীকরণের মান কিন্তু আমাদের কোনো চেঞ্জই হবে না। কারণ কি, যদি এর মান হচ্ছে 5 থাকতো তাহলে অবশ্যই 5 হইতো, এবং আমরা কিন্তু যদি আমরা লিখি 5 = 5, আচ্ছা এখন এই 5টাকে যদি আমরা বামে নিয়ে আসি, ডানে নিয়ে আসি 5, আর এটাকে যদি বামে নিয়ে যাই তাহলে 5, তাহলে কিন্তু সেম ভাবেই লিখতে পারি 5 = 5, কোনো চেঞ্জ, সরি না 4 লিখছি, তো 5 = 5। তাহলে দেখেন আমাদের চিহ্নের কোনো পরিবর্তন নাই, বাম পক্ষকে ডান পক্ষ নিলাম, ডান পক্ষকে বাম পক্ষ নিয়ে আসলাম, সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন না করলে অবশ্যই দুইটা সমানই হবে। আর এই যে চেঞ্জ করা, অর্থাৎ পক্ষ চেঞ্জ করে দেওয়াকে হচ্ছে প্রতিসাম্য বিধি বলা হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যে এর আগে একটা বিধি পড়ছিলাম যে পক্ষান্তর বিধি, তো পক্ষান্তর বিধিতে আমরা কি পড়ছি, যে বাম পক্ষ থেকে কোনো একটা জানা চলক বা অজানা চলক যদি নিয়ে যাই, বা জানা রাশি অজানা রাশি নিয়ে যাই, যেমন এই +1টাকে ডান দিকে নিয়ে গেলে -1 হবে, প্লাস থাকলে মাইনাস। কিন্তু পক্ষান্তর বিধির, প্রতিসাম্য বিধি হচ্ছে সম্পূর্ণ রাশিটাকে আপনি কি করতে হবে, ডানকে বামে নিতে হবে এবং বামকে কি করতে হবে, ডানে নিতে হবে। আর পক্ষান্তর বিধির ক্ষেত্রে আমরা দেখছি শুধুমাত্র এই দুইটার ক্ষেত্রে একটা আমরা চেঞ্জ করি, সেজন্য আমাদের চিহ্ন চেঞ্জ হয়। আর যখন আমরা হচ্ছে সম্পূর্ণটা বাম পক্ষেরটা ডানে আর ডান পক্ষেরটা বামে নিব, তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটা আপনাদের বুঝতে হবে প্রতিসাম্য কি আর পক্ষান্তর কি। আমি আবার রিপিট করতেছি, কি পক্ষান্তরের ক্ষেত্রে আমরা যেমন দুইটা যদি হয়, তাহলে দুইটার ক্ষেত্রে শুধুমাত্র একটাকে আমরা চেঞ্জ করি, আর একটাকে চেঞ্জ করলে আমার অবশ্যই চিহ্নটা চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ হবে। আর যখন হচ্ছে আমরা পক্ষান্তরে করলাম কি, একটা আমরা চেঞ্জ করি, হয় ডানের একটা অথবা বামের একটা। আর যখন আমরা প্রতিসাম্যটা চেঞ্জ করি, বা প্রতিসাম্য যে বিধি আসছে, এই বিধিটা কি সম্পূর্ণ অংশ টোটাল চেঞ্জ, অর্থাৎ সম্পূর্ণ চেঞ্জ হবে। এবং সম্পূর্ণ রাশিটা ডানে থাকলে বামে নিয়ে আসছি, যেমন 5x - 8, সম্পূর্ণটাকে বামে নিয়ে আসছি, চিহ্নের কোনো পরিবর্তন করতে পারবো না। আবার বামের সম্পূর্ণটাকে আমরা ডানে নিয়ে আসছি, সেক্ষেত্রেও চিহ্নের কোনো পরিবর্তন করতে পারবো না। আর এই যে পরিবর্তনটা, যে ডান থেকে বামে এবং বাম থেকে ডানে নিয়ে আসাকেই বলা হয় প্রতিসাম্য বিধি। তো এই বিধিগুলো যদি আপনারা বুঝতে পারেন ভালোভাবে, তো আপনারা হচ্ছে এই যে অনুশীলনী অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথগুলো সলভ করতে পারবেন। তারপরে যদি ম্যাথ সলভ করতে না পারেন, আমি সলভ করে দিব। আর আপনারা অবশ্যই উদাহরণগুলো প্র্যাকটিস করবেন। তো উদাহরণের হচ্ছে এখানে হচ্ছে 5 এবং উদাহরণ হচ্ছে 4, একটু কঠিন আছে। তো যদি আপনারা পারেন তাহলে তো ভালোই, যে বেসিক ক্লাস দেখে যদি বুঝতে পারেন। আর যদি না পারেন সমস্যা নাই, আমি অনুশীলনীর যে অঙ্কগুলো সলভ করব, এই অঙ্কগুলো সলভ করার পরই হচ্ছে আপনারা উদাহরণগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তখন আপনারা নিজে থেকে ট্রাই করতে পারবেন, এবং আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, যে এই হোমওয়ার্কগুলো আপনারা কমপ্লিট করতে হবে। তো এই প্রতিসাম্য বিধির মাধ্যমে আজকে আমাদের এই চ্যাপ্টারের সম্পূর্ণ টপিক আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের, এবং বুঝতে পারছেন। তো যদি বুঝতে পারেন, আশা করি আপনারা অনুশীলনী ম্যাথগুলো সলভ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।